Bismillahirrahmanirrahim. Welcome to the Facebook page of Rajanagar Anihat Degree College. Online class Rangunia Chottogram. SSC Chemistry কর্মমুখী রসায়ন খাদ্য নিরাপত্তা রসায়ন প্রথম ও দ্বিতীয় বর্ষ উভয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আমি পাঠ উপস্থাপনায় মোহাম্মদ নুরুল আফসার, প্রভাষক, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। মূলত শিডিউল মতো আমার ক্লাসটা হওয়ার কথা ছিল গত বুধবার 3 তারিখ, বিভিন্ন কারণে নেওয়া হয়নি। কালকেও তোমাদের ডেট দিয়েছিলাম, এখানে একটু টেকনিক্যাল সমস্যার কারণে কালকে ক্লাসটা নেওয়া হয়নি। যা হোক, আজকে বন্ধ দিন, সেজন্য তোমাদের স্পেশালি ক্লাসটা নিচ্ছি। আশা করি সবাই খবরটা পেয়ে যাচ্ছ এবং আমার এখানে চলে আসবে। যা হোক, আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আজকে যে আমি খাদ্য নিরাপত্তা রসায়ন, এটা হলো আসলে তোমার প্রথম পত্র পঞ্চম অধ্যায়ের 1 নম্বর ক্লাস, কর্মমুখী রসায়ন। আসলে আমাদের শুধু রসায়ন পাঠ করলে হবে না, সাথে সাথে যাতে রসায়নের সাথে আমরা আমাদের পারিবারিক জীবন সম্পর্কে ধারণা পাই, আমরা সুস্থ সবলভাবে বেঁচে উঠতে পারি, সেজন্যই তোমাদের কর্মমুখী রসায়নের সফটওয়্যারটা এখানে সংযুক্ত করা হয়েছে। এই ক্লাসটা তোমার আসলে তোমার অনলাইন ভিত্তিক ক্লাস হওয়ায় এটার জন্য সুবিধা। কারণ এমনি এগুলো রিডিং করা আমার ভালো লাগে না। তো আমি যদি কলেজ ওপেন হতো তাহলে ওখানে আমি এভাবে ক্লাসটা নিতাম। যা হোক, আজকে আমি তোমাদের খাদ্য নিরাপত্তা রসায়ন সম্পর্কে আলোচনা করব। এখানে আলোচ্য বিষয় হবে খাদ্যের সংজ্ঞা, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত খেয়ে আসছি, কিন্তু কি খাইছি, খাদ্যটা কি সে সম্পর্কে আমরা কখনো চিন্তা করি নাই। খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারী নিয়ামক, খাদ্য নিরাপত্তায় রসায়নের অবদান, অনুমোদিত প্রিজারভেটিভ দ্বারা খাদ্য সংরক্ষণ, ফুড এডিটিভস। মূলত আমরা এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপত্তা ও রসায়ন দেখো, খাদ্য সংজ্ঞাটা একটু ভালো করে দেখো, ইন্টারেস্টিং বিষয়। খাদ্যের সংজ্ঞা একটু করিনি। খাদ্য ছাড়া জীব বেঁচে থাকার উপায় নাই। খাদ্য মাত্রই পুষ্টিগুণ সম্পন্ন হওয়া দরকার। খাদ্য শরীরের গঠন ও বর্ধনের সহায়ক এবং শক্তি যোগান দেয়। সংজ্ঞা হবে কি, যে পুষ্টিকর বস্তু মানুষ বা প্রাণী খায় বা পান করে এবং বিকলতা শোষণ করে। এটা শোষণ করে, আসলে এটা শোষণটা তোমার ওই একসাথে যুক্ত বর্ণ হয়ে গেছে, তালিবে সহকার মধ্যাহ্ন মধ্যাহ্ন, অর্থাৎ এখানে ওই একটা গ্যাপ না দেওয়াতে একসাথে হয়ে গেছে। এটা মূলত তোমার রিদমিকের একটা কারসাজি। আচ্ছা, যা হোক, এটা শোষণ করে এবং তাদের জীবন রক্ষা করে, দেহ বর্ধন করে থাকে, তাদেরকে খাদ্য বলে। দেহ খাদ্য কাকে বলে তো আমরা অনেকে জানি, কিন্তু লিখতে পারি না। তাহলে এখন এই জিনিসগুলি তোমাদের একটু মুখস্থ মনে রাখা দরকার। মানুষের খাদ্যের উৎস কি? মানুষের খাদ্যের উৎস হলো উদ্ভিদ ও প্রাণী জগৎ, অর্থাৎ জীব থেকেই মানুষ তার খাদ্য, প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে। এখন আসলে সুষম খাদ্যের পুষ্টির উপাদান কি কি? কার্বোহাইড্রেট, শ্বেতসার দেহের শক্তি যোগায়, প্রোটিন আমিষ দেহের বৃদ্ধি ঘটায় এবং ক্ষয় পূরণ করে, স্নেহ দেহের শক্তি যোগায়, ভিটামিন দেহের পুষ্টিবর্ধন করে, দেহ রক্ষা করে, খনিজ দেহের গঠন, রক্ষণ, ক্ষয় পূরণে সাহায্য করে, পানি দেহের সকল মেটাবলিক, অর্থাৎ তোমার মেটাবায়োলজিক্যাল, তোমার শারীরবৃত্তীয় যত রকম কর্মকাণ্ড সব কিছু তোমার
পানি দ্বারা সম্পন্ন হয়। আর তাছাড়া দেহের বর্জ্য অপসারণ, আমরা যে প্রস্রাব করি, পায়খানা করি, সেগুলোও কিন্তু পানি। মূলত এই জিনিসগুলি তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো। খাদ্য 6 প্রকার, প্রধান 3 প্রকার: শ্বেতসার জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য। এগুলোই মেইন খাবার। আর ভিটামিন, খনিজ পদার্থ, পানি, 6 প্রকার খাদ্য টোটাল। এগুলো আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। এগুলো আর একটু উন্নত মানের খাদ্য সংজ্ঞার মধ্যে এগুলো চলে আসছে। আধুনিক সভ্যতায় খাদ্য শ্রেণী বিভাগ। আমরা আসলে এখন খাদ্যর মানুষের রুচি, আমরা খাদ্য বলতে ভাত, রুটি, তরকারি ইত্যাদি বুঝি। কিন্তু আধুনিক সংজ্ঞার মধ্যে খাদ্য এখন অনেক সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে খাদ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো আরামদায়ক খাদ্য, উচ্চ ক্যালোরি, কার্বোহাইড্রেট যুক্ত খাবার, ফাস্টফুড, প্রক্রিয়াজাত নিম্ন পুষ্টির খাবার। তোমার জাঙ্ক ফুড, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, উচ্চ চিনি, ফ্যাটযুক্ত, কম আঁশ, কম প্রোটিনযুক্ত খাবার। প্রাকৃতিক খাদ্য, প্রকৃতি থেকে সরাসরি আহরণযোগ্য খাবার। প্রকৃতির খাদ্য কি তোমরা বলতে পারো? এই যে আমরা যে ভাত, মাছ, মাংস যেটা সরাসরি রান্না করে খাই, অথবা সরাসরি ফল ফ্রুট খাই, কাঁচা অবস্থায় খাই, এগুলোই হলো তোমার প্রাকৃতিক খাবার। অর্গানিক খাদ্য, প্রিজারভেটিভ, এডিটিভ বিহীন অর্গানিক, অর্থাৎ সম্পূর্ণ জৈব প্রযুক্তিতে যে খাদ্যটা তৈরি করা হয় এটাকে অর্গানিক খাবার বলে। অর্গানিক খাবার তোমার রোগমুক্ত, তোমার বিষমুক্ত এই খাবার। অর্থাৎ অর্গানিক খাবার এখন বর্তমান যুগের ওয়ার্ল্ডের মধ্যে একটা প্রচলিত শব্দ, অর্গানিক খাবার। তা আমি একটা অস্ট্রেলিয়ার অনুষ্ঠানে দেখছিলাম, অর্গানিক খাবারের দোকান আছে একটা, এখানে ধরো 1 কেজি চালের দাম কমপক্ষে বাংলাদেশি 500 টাকা। তো অনেক দাম। দাম হওয়ার কারণও হলো এগুলো উৎপন্ন করতে অনেক টাকা খরচ হয়, সেজন্য দামও করে হেভি। আর বন্তর খাদ্য বা ফাস্টফুডের বিকল্প খাদ্য, সামগ্রিক খাদ্য, উদ্ভিদজাত ও প্রক্রিয়াজাত বা অপ্রক্রিয়াজাত খাদ্য, যেমন হোলগ্রেন, ফল, শাকসবজি ইত্যাদি। খাদ্য নিরাপত্তার কতিপয় মৌলিক বিষয় যেগুলো তোমাদের জানতে হবে। আমরা শুধু খাদ্য খাইলে হবে না, কোন ধরনের খাদ্য খাবো সেই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। 1996 সালে ওয়ার্ল্ড ফুড সামিটে খাদ্য নিরাপত্তায় নিম্নে এই সংজ্ঞায়িত করা হলো: পৃথিবীর সকল মানুষ সকল সময় সুস্থ সক্ষম জীবন ধারণের জন্য, ওই তো বলছিলাম একটু ঘটনা, জীবন ধারণের জন্য যেন পর্যাপ্ত পরিমাণ নিরাপদ, পুষ্টিকর সম্পন্ন খাদ্যের সুলভ যোগান পায়, তার নিশ্চয়তাকে খাদ্য নিরাপত্তা বলে। অর্থাৎ খাদ্যকে সুষম বন্টন, খাদ্য সুষমভাবে সংরক্ষণ। মানুষ তো আর খাদ্য সবসময় উৎপন্ন করে না, আর সবসময় খাদ্য উৎপাদন করা সম্ভব হয় না। সেই জন্য যাতে আমরা উৎপন্ন করে সারা বছর সঠিকভাবে খাদ্য পাই, তার বিশেষ ব্যবস্থা করার প্রক্রিয়াই হলো খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তার মৌলিক বিষয়: পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রত্যেক স্থানে খাদ্য মজুদ সুষম করার লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মনে করো এই পাখি একটা কথা বলে রাখি, যদি মনে করো তোমার উত্তরবঙ্গে 1 কেজি টমেটো ওরা 1 টাকা ধরেও বিক্রি করে না, কিন্তু সেটা দেখা আস্তে আস্তে 50 টাকা। তাহলে মাঝখানে কি হয়? এটা অনেক মিডিয়ার মাধ্যমে আসে, পরিবহন আসে, 1 টাকার জিনিস 50 টাকা হয়ে যায়। তো যাতে আসলে খাদ্য উৎপাদনস্থল থেকে কনজিউমারের কাছে পৌঁছা পর্যন্ত যাতে সঠিকভাবে পৌঁছে, সঠিক দামে পৌঁছে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে সবচেয়ে বড় কথা ব্যবসা হলো, যারা ব্যবসায় মধ্যবিত্তভোগী কোনো কাজ করে না, তারা কি করে? যারা পরিশ্রম করে তাদেরকে ঠকাইয়া ওই যে 1 টাকার জিনিস 50 টাকা, মাঝে যে 49 টাকার ভিতর তারা অর্ধেকের বেশি টাকা খাইয়ে ফেলে। যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারে আমাদের নিশ্চিত করতে হবে। সুলভে প্রাপ্তি: সব শ্রেণীর মানুষ যাতে খাদ্যের প্রয়োজনীয়
প্রয়োজনীয় খাদ্য, তাদের প্রয়োজনীয় খাদ্য সুলভে পায় তার নিশ্চয়তা দিতে হবে। খাদ্য সবার মৌলিক অধিকার। বাংলাদেশের মানুষের কয়টা মৌলিক অধিকার? 5টা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য। তার মধ্যে খাদ্য মেইন। অন্যগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি, খাদ্য অ্যাভয়েড করে আমরা 2 দিনও চলতে পারবো না। সেজন্য যে দেশে যে খাবার চলে, এ খাবার একেবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী সবাই যাতে সমভাবে পায়, আমাদের সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর খাদ্য ক্রয়ের সক্ষমতা, অর্থাৎ আমরা বর্তমান বাংলাদেশের প্রধান খাদ্য চাল, এটা প্রত্যেকের ইনকাম অনুযায়ী, তাহলে চাল অর্থাৎ প্রত্যেক দেশে তার মৌলিক উপাদানগুলি ভর্তুকি দিয়ে বিক্রি করে। মনে করো এমন কোনো দেশ আছে যে দেশের মধ্যে খাদ্য উৎপাদন 200 টাকা 1 কেজি ধরে চালের উৎপাদন, কিন্তু তারা বাংলাদেশি টাকায় সেটা 20 টাকা বা 10 টাকা, অর্থাৎ একজন সাধারণ মানুষ যাতে ক্রয় করে খেতে পারে সেই ব্যবস্থা তারা করতে হবে। অর্থাৎ যে আমরা যে ভাত খাই, আটা খাই, এটা যাতে আমার ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, তাহলে বাজার ব্যবস্থাটা আমাদেরকে সেইভাবে করে নিতে হবে। আর শুধু খাবার খেলে হবে না, পুষ্টিগুণ সম্পন্ন খাবার সরবরাহ করতে হবে। অর্থাৎ বাসি মশা বা অনেক দিন পর্যন্ত গুদামে পড়ে আছে এই ধরনের খাবার না, এটা সতেজ খাবার, পুষ্টি থাকতে হবে। অর্থাৎ আমাদের খাবারের উদ্দেশ্য হলো শারীরিক প্রতিরোধ, শরীরের প্রথমে শক্তি যোগান দেওয়া, শরীরের ক্ষয়রোধ করা, রোগ প্রতিরোধ করা, যাতে এইসব গুণসম্পন্ন খাবার হয় আমাদের সেই ব্যাপারে এটা নিশ্চিত করতে হবে। এখন আসো আমরা ওদের খাদ্য নিরাপত্তায় কি কি বিঘ্ন সৃষ্টি করে। ধরো উদাহরণ, একজন কৃষক খুব সুন্দর করে অনেক চাষ করলো, হঠাৎ করে জলোচ্ছ্বাস, জলবায়ু পরিবর্তন, তার সমস্ত ধ্বংস হয়ে গেলে, তাহলে এটা এই ধরনের ঘটনা ঘটে। যাতে এই ধরনের ঘটনা ঘটবে, এটা প্রাকৃতিক নিয়ম, এটা আমাদের এই নিয়ন্ত্রণের কোনো হাত নেই। তাহলে এখন আমরা দেখব যে আমাদের খাদ্য যে নিরাপত্তা, যে খাদ্য পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কি নিয়ামকগুলি বাধা সৃষ্টি করে, সেই ব্যাপারে আমরা একটু দেখি। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে সারা পৃথিবীব্যাপী প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তো এখানে একটু তোমার স্পেলিংয়ের গন্ডগোল আছে, তোমরা একটু হয়তো যারা আমার সাথে সরাসরি লাইভে আছো তারা হয়তো শুনছো, আর যারা লাইভে নাই তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে ফাইল পাঠিয়ে দিছি। বানানগুলি তোমরা নিজেরা ঠিক করে দিবে, না হলে আমাকে এখন বানানটা বুঝতে পারছো না বা এখন জায়গায় বুঝতে পারছো না, আমাকে ইনবক্সে জানাবা। সরবরাহ, এটা মূলত অব্রর প্রিন্টিংয়ের মধ্যে কারণে হয়, অনেক কারণে। ধরো বর পর ও দিয়ে বি ও আর দেওয়ার পরে বি আর পরে গেছে, ব্র হয়ে গেছে এটা। আচ্ছা, যা হোক, সরবরাহ বিঘ্নিত হচ্ছে, খাদ্য উৎপাদনে ব্যাহত হচ্ছে এবং বনজ সম্পদ ধ্বংস হচ্ছে। বিশ্বব্যাপী পানি সংকট, বিশ্বব্যাপী সেচ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য ভূগর্ভস্থ পানি অধিক পরিমাণে উত্তোলিত হচ্ছে, এতে কোনো কোনো স্থানে পর্যাপ্ত সেচ পানির অভাব দেখা দিচ্ছে। তাহলে আসলে আমরা জানি পানি না হলে কিন্তু আমরা সেচ ব্যবস্থা উন্নত করতে পারি না, কৃষিকাজ করতে পারি না। পানিটা হলো একটা আবশ্যকীয় উপাদান। জমির অবনমন ব্যাপক হারে কৃষিকাজ করার দ্রুত, এখানে আজকে একটু যা হোক স্পেলিংগুলি আমি বলে দিচ্ছি। দ্রুত কৃষি জমি তার উর্বরতা হারাচ্ছে, এতে নেট উৎপাদন কমে যাচ্ছে, অধিক ফলনের জন্য কৃত্রিম ও রাসায়নিক জৈব সার প্রয়োগ করতে হচ্ছে, খাদ্যের রোগ সংক্রমণ হচ্ছে এবং এই খাদ্য নিরাপত্তায় বিঘ্নিত হচ্ছে। খাদ্য বেশি দিন আসছে অত ভালোভাবে উৎপন্ন হচ্ছে না বা সংরক্ষণ করা যাচ্ছে না। কৃষি জমি দখল করে আবাসন শিল্প স্থাপন, কৃষি দখল করে আবাসন ও শিল্প কারখানা স্থাপন করার পরিপ্রেক্ষিতে কৃষি জমির পরিমাণ দিন দিন, যেহেতু বলছি দিন দিন হ্রাস পাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে খাদ্য সংকট তীব্র হচ্ছে।
এখন আসলে খাদ্য নিরাপত্তায় বিশ্ব খাদ্য সংস্থার দিক নির্দেশনা কি দিক নির্দেশনা দিছে, আমরা এটা কি কতটুকু মেনে নিতে পারি। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য সংস্পর্শে আসে এমন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত রাখতে হবে। যেমন হাত, চামচ, থালা, বাটি ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে হবে। কাঁচা রান্না করা খাদ্য পৃথক রাখা, কাঁচা কাঁচা ওটা কাঁচা ও রান্না করা খাদ্য পৃথক রাখা, সঠিক তাপমাত্রায় রান্না করা, এমনভাবে তাপমাত্রা রাখতে হবে যাতে অণুজীবসমূহ মরে যায়। আবার এমন তাপমাত্রা রাখা যাবে না যাতে খাদ্যগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা অপটিমাম টেম্পারেচারে, আমার অপটিমাম মানে অত্যনুকূল একটা তাপমাত্রায় আমাদের খাদ্যগুলোকে সংরক্ষণ করতে হবে। নিরাপদ তাপমাত্রা খাদ্য সংরক্ষণ, নিরাপদ তাপমাত্রা খাদ্য সংরক্ষণ করতে হবে অণুজীব জন্মাতে না পারে বা অণুজীব ধ্বংস হয়ে যেতে পারে। আর খাদ্য প্রক্রিয়াকরণ, নিরাপদ পানি, কাঁচামাল ব্যবহার, কাঁচা খাদ্য দ্রুতকরণ এবং খাদ্য প্রস্তুতিতে নিরাপদ পানি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আমি তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি, আসলে ব্যাপার হলো এটা একটা পুষ্টিবিজ্ঞানের বিশাল ব্যাপার। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা যতটুকু জানি আর একটু সচেতন হওয়ার জন্য এবং একই সাথে তোমাদের পরীক্ষায় পাশ করার জন্য আমি এখানে ক্লাসটা সেভাবে উপস্থাপন করছি। হয়তো তোমাদের আরও অনেক কিছু জানার আগ্রহ আছে, কিন্তু এখানে যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি বা এমনি ক্লাসের জন্য সীমাবদ্ধ সময়, সেজন্য তোমাদের সিলেবাসে যতটুকু এবং পাঠ্যিক জীবন আমাদের জন্য যতটুকু, আমি সেই ব্যাপারে এখানে আলোকপাত করতে চেষ্টা করেছি। আর খাদ্য নিরাপত্তা দেখছে কাঁচা মাল দ্রুতকরণ, খাদ্য বস্তুতে নিরাপদ পানি অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা কি করি, খাদ্য এমনি খাই, পানি কিন্তু আমরা দ্রুত করার জন্য নিরাপদ বাসা, তালা, বাসন, খাবার, কাঁচা খাবার দ্রুত করার জন্য পানিটা হয়তো অনেক সময় নিরাপদ নয়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তুমি যেই পানিতে দ্রুত করতেছো সেই পানি তো খাদ্য, যদি এটা পরিষ্কার না হয় অপরিষ্কার পানি খাদ্যের ভিতর ঢুকে যাবে, অপরিষ্কার ময়লা টয়লা। সেজন্য খাদ্যর সাথে সংশ্লিষ্ট পানি যত প্রক্রিয়া ব্যবহার করো না কেন, তোমাকে অবশ্যই সেটা পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। এখন এসো আমরা কেন রসায়নের সাথে খাদ্য নিরাপত্তার রসায়নের মধ্যে সম্পর্কটা কি, কি ভূমিকা রাখে রসায়নে, খাদ্য নিরাপত্তায় রসায়ন কি ভূমিকা রাখে। খাদ্য নিরাপত্তা প্রধান দুইটা অংশে বিভক্ত। একটা হলো পর্যাপ্ত খাদ্য, অর্থাৎ এখানে প্রয়োজনীয় খাদ্য যদি না থাকে খাদ্যাভাব হয়। অনেক সময় তোমার অনেকবার ৭৬-এর মনন্তর, ৪৩-এর দুর্ভিক্ষ খাদ্যর কারণে। আমরা এই ফাঁকে একটা গল্প বলি। অশনি সংকেত নামে একটা সিনেমা সত্যজিৎ রায় করেছিলেন ১৯৪৩ সালের উপরে। এটা বাংলাদেশি নায়িকা ববিতা অভিনয় করছিল সৌমিত্র। এই ছবিটা তোমরা যদি দেখো তোমরা বুঝতে পারবে যে খাদ্যর কারণে, অর্থাৎ ১ কেজি চাল হওয়ার জন্য মানুষের কি সংগ্রাম করতে হয়েছে। তো সেজন্য আসলে খাদ্য যেটা মানুষের মৌলিক খাদ্য, সেটা পর্যাপ্ত সরবরাহ সবসময় নিশ্চিত করতে হবে যাতে এটা কখনো ঘাটতি না পড়ে। আর ২ নম্বর হলো খাদ্য সংরক্ষণ। এখন ব্যাপারে এই দুইটা ক্ষেত্রে রসায়ন কি ভূমিকা পালন করতে পারে আমরা আলোচনা সেই ব্যাপারে করব। তো পর্যাপ্ত খাদ্য প্রাপ্তির সঙ্গে খাদ্য উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ঘনিষ্ঠতায় নিচে খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য সংরক্ষণের রাসায়নিক ভূমিকা আলোচনা করা হলো। তো কি কি করতে পারে আমরা একটু দেখি। খাদ্য উৎপাদনের বৃদ্ধিতে প্রথমে চাই রোগমুক্ত উন্নত মানের বীজ। অর্থাৎ তুমি যদি শুরুতেই গলত করো তাহলে শেষ পর্যন্ত সব গলত। অর্থাৎ তুমি যে খাদ্য বপনটা করবে, বীজটা দিতে হবে তোমার সবল বীজ, রোগমুক্ত বীজ। তারপরে বাকিটা তোমার পরিচর্যার উপরে নির্ভর করবে। যদি শুরুতেই তুমি বীজটা যদি বালা না দাও, তাহলে তুমি যতই যত্ন করো, যতই রাসায়নিক সার প্রয়োগ করো, তোমার কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদন হবে না। সতেজ স্বাস্থ্যবান বীজ আহরণ করে শুকাতে হয়, তারপর ঘাস বা বোতলে শুষ্ক বীজ রেখে ফ্রিজে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। বীজ খোলা অবস্থায় রাখলে বায়ু অণুজীব দ্বারা আক্রমণ হয়, বীজ নষ্ট হয়ে যায়। বীজের উপাদানের সাথে অণুজীব বিক্রিয়া একটি প্রাণ রাসায়নিক বিক্রিয়া। এছাড়া খামে
বা বোতলের বীজকে অক্ষত রাখতে এর মধ্যে সিলিকা জেলের ছিদ্রযুক্ত প্যাকেট রেখে দেওয়া হয়। সিলিকা একটি রাসায়নিক যৌগ, তা কাম বা বোতলের বিধ্বস্ত বায়ুকে শুষ্ক রাখতে সাহায্য করে। খাদ্যের উৎস উদ্ভিদ ও প্রাণী জগৎ। উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশের জন্য বিভিন্ন খনিজ পদার্থ দরকার হয়, তা হলো আমি নিচে সেটা আলোচনায় যাচ্ছি। কি কি খনিজ পদার্থ লাগে? নাইট্রেট, নাইট্রোজেন গঠিত যৌগ, উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রোটিন তৈরি করে। ফসফেট, ফসফেট গঠিত যৌগ, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়। পটাশিয়াম যৌগ, পটাশিয়াম গঠিত যৌগ, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়। ম্যাগনেসিয়াম যৌগ, ম্যাগনেসিয়াম গঠিত যৌগ, উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়। উপরিক্ত মৌল গঠিত NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যে সার উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য ব্যবহৃত হয় তা নিম্নরূপ। নাইট্রোজেন গঠিত সার ইউরিয়া, যেটা আমি আগে একটা ক্লাস দিছিলাম ইউরিয়ার উৎপাদন। ইউরিয়াটা মূলত এটাকে একটা প্রক্রিয়া করে এখান থেকে নাইট্রোজেন শোষণ করে উদ্ভিদের 40% নাইট্রোজেন এখান থেকে পায়। নাইট্রোজেন দ্বারা উদ্ভিদ তার প্রোটিন, প্রয়োজনীয় প্রোটিন বানিয়ে নেয় একটা তোমার জটিল প্রাণ রাসায়নিক প্রক্রিয়ায়। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। ফসফরাস গঠিত সার ট্রিপল সুপার ফসফেট, TSP বলে। ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, DFSP। অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। পটাশিয়াম গঠিত সার মিউরেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট। এই সকল এইগুলো আসলে যে উদ্ভিদের বংশবৃদ্ধি, সংরক্ষণ বা তাদের রোগ প্রতিরোধ, এখানে রোগ প্রতিরোধের ব্যাপারটা আসে না। মূলত উদ্ভিদ তার পুষ্টি গ্রহণের জন্য দেখা যায় এখানে সব কিছু রাসায়নিক পদার্থ। তাহলে তোমরা বুঝতেছো উদ্ভিদের সাথে রাসায়ন, অর্থাৎ খাদ্যের সাথে রসায়ন কতটুকু জড়িত। সরাসরি এমনি তো রসায়নের আওতামুক্ত কোনো কিছু না। তারপর আমরা যেই প্রত্যাহিক রসায়ন করি, এই প্রত্যাহিক রসায়নের মধ্যে তোমার এই রাসায়নিক সারগুলি খুবই, অর্থাৎ রসায়নটা সরাসরি এখানে খাদ্যের সাথে জড়িত। এখন আসো তোমার অনুমোদিত ভিজা, অর্থাৎ খাদ্য সংরক্ষণের জন্য আমরা দ্বারা খাদ্য সংরক্ষণ আমরা শুধু খাইলে হবে না, আমাদের খাদ্যটা উৎপাদন করে খাইয়ে ফেলার আমাদের সুযোগ নেই। কারণ আমাদের যদি 1 মাস উৎপাদন করি, আমাদের 12 মাস খেতে হবে, বাকি 11 মাসের জন্য আমাদেরকে খাদ্য সংরক্ষণ করতে হবে। তো সেই খাদ্য সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ এগুলোকে সংরক্ষণ করতে পারি। সংরক্ষণ করলে তো বিভিন্ন অনুজীব দ্বারা ধ্বংস হয়, বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশে নষ্ট হয়ে যায়। যাতে খাদ্য নষ্ট না হয়ে যায়, প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য রক্ষা হয়, সেজন্য খাদ্যকে সংরক্ষণের জন্য তোমার এখানে প্রিজারভেটিভ, যে সংরক্ষক, এটা আসলে রাসায়নিক পদার্থ। তাহলে এইগুলো নিয়ে একটু দেখি কি আছে এখানে। এখন আসো প্রিজারভেটিভের সংজ্ঞা। প্রিজারভেটিভ কি? অর্থাৎ যে রাসায়নিক বস্তু খাদ্য, বেভারেজ, ফার্মাসিউটিক্যাল দ্রব্য, পেইন্ট, বায়োলজিক্যাল নমুনা, কসমেটিক, কাঠ, অন্যান্য অনেক পদার্থ যোগ করে এদের উপর অণুজীব দ্বারা আক্রমণ বা এদের স্বাভাবিক রাসায়নিক পরিবর্তন প্রতিরোধ করে, তাকে প্রিজারভেটিভ। আমি এখানে জেনারেল প্রিজারভেটিভ বলছি, খাদ্য প্রিজারভেটিভ বলি নাই। তাহলে খাদ্য প্রিজারভেটিভ বললে তোমরা ওই খাদ্য সারা বাকিগুলি বাদ দিবে এইসব থেকে। খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা অণুজীব আক্রমণ বা, অর্থাৎ বাকি শব্দটা বাদ দিয়ে তোমরা, যেমন তোমার পেইন্টের কথা, ফার্মাসিউটিক্যাল দ্রব্য, এগুলো খাদ্যের মধ্যে পড়ে না। পেইন্ট, বায়োলজিক্যাল নমুনা, কসমেটিক, এগুলো বাদ দিয়ে শুধু খাদ্যটা রেখে বাকি শব্দগুলি যোগ করে দিবা। আর প্রিজারভেটিভ বললে সব কিছু উল্লেখ করবা। আচ্ছা, নিচে দিছে আমরা ফুড প্রিজারভেটিভ কি। বায়বীয় ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট তথা বিভিন্ন অণুজীব দ্বারা আমাদের খাদ্যের বিয়োজন ঘটে, ফলে খাদ্য নষ্ট হয়ে যায়। খাদ্য চেহারা, গঠন, স্বাদ টাটকা অবস্থায় থাকে না। খাদ্য চেহারা, গঠন, স্বাদ দীর্ঘদিন অক্ষুণ্ণ রাখার জন্য যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় তাকে ফুড। অর্থাৎ আমি এখানে সংজ্ঞাটা দুইভাবে ভাগ করছি। একটা হলো সাধারণ প্রিজারভেটিভ, যেটা সব ধরনের বস্তুকে রক্ষা করতে সাহায্য করে, আর একটা হলো শুধু ফুড প্রিজারভেটিভ, সেটা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে যেহেতু খাদ্য সংরক্ষক হিসেবে প্রিজারভেটিভ, তাহলে তার মান কীরকম হবে?
আমাদের এখন সেটা পাবে, অর্থাৎ সেটাও খাদ্য হিসেবে আমাদের শরীরে চলে যাবে। তাহলে এই প্রিজারভেটিভটা আমাদের এমন হতে হবে যাতে আমাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, ভবিষ্যৎ যাতে আমাদের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে। আমরা সেই প্রিজারভেটিভ, যেহেতু অন্য অন্য প্রিজারভেটিভ আমার আপাতত আওতার বাইরে, আমরা শুধু খাদ্য নিয়ে আলোচনা করছি, তাহলে পরবর্তী অংশ শুধু আমরা খাদ্যে কী কী প্রিজারভেটিভ ব্যবহার করবো শুধু সেটা নিয়ে আলোচনা করব। ফুড প্রিজারভেটিভের শ্রেণী বিভাগে এখানে আসো। এখন শুধু তোমাদের বলছি সাধারণ প্রিজারভেটিভ এখানে আমার আলোচনার মধ্যে নেই, আমার আলোচনার মধ্যে আসে ফুড প্রিজারভেটিভ। ফুড প্রিজারভেটিভ দুই প্রকার, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আর একটা হলো কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প বলে, আমাদের যারা নানি দাদি মায়েরা, এমনকি মায়েরও তখনকার কি জায়গায় অনেক সময় মৌসুমে আম পাওয়া যেত, কাঁঠাল, বিভিন্ন ফল পাওয়া যেত, সেটা সংরক্ষণ করতে আমরা দেখেছি। আমকে সংরক্ষণ করছে আমসত্তা, যেটাকে আমরা সিটাইংয়ে বা আমসি বলি। তারপরে তোমার মোরাব্বা, আমের মোরাব্বা করতো, আমের আচার বানাইতো, জলপাইয়ের আচার। তাহলে এখানে সরিষার তেল ব্যবহার করতো, আর সরিষা সরাসরি বেটে দেওয়া হতো। এই সরিষা তেল এবং মাছ লবণ দিয়ে রাখা হতো বা শুকানো রাখা হতো। এইগুলো হলো এক একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। অর্থাৎ প্রিজারভেটিভ শব্দটা এটা যদিও জানে হোক না জানে হোক, এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে। অর্থাৎ যে সকল প্রিজারভেটিভ আমাদেরকে প্রাকৃতিক থেকে আমরা আহরণ করি সেটাই প্রাকৃতিক প্রিজারভেটিভ। এখন আসো প্রাকৃতিক প্রিজারভেটিভ কি? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ যেসব প্রাকৃতিক বস্তু খাদ্যে যোগ করে খাদ্যের প্রস্তুত করে তাদের মান অক্ষুণ্ণ রাখে তাকে প্রাকৃতিক প্রিজারভেটিভ বলে। যেমন আঙ্গুর নিঃশ্বাস, ভিনেগার মানে 6% ইথানোয়িক অ্যাসিড, প্রাকৃতিক প্রিজারভেটিভ। বিশুদ্ধ কাঁচা মধু, রসুন, পেঁয়াজ, অ্যাসকর্বিক অ্যাসিড, প্রাকৃতিক অক্সিডেন্ট, সরিষার তেল, লবণ, এগুলো সব প্রাকৃতিক প্রিজারভেটিভ। তো তোমরা এখন বাসায় গিয়ে অনেক সময় দেখা যায় আর প্রাকৃতিক প্রিজারভেটিভ এগুলো দিয়ে আমরা খাদ্যকে বছরের পর বছর আমরা রক্ষা করতে পারি। তাহলে যখন বর্তমান যুগের সাথে যখন প্রাকৃতিক প্রিজারভেটিভ মানুষের পৃথিবীর জনসংখ্যা যখন কম ছিল, তখন প্রাকৃতিক প্রিজারভেটিভ সাফিসিয়েন্ট ছিল খাদ্য সংরক্ষণের জন্য। কিন্তু বছর যেতে যেতে তোমার মানুষ জনসংখ্যা বাড়ছে, সাথে সাথে উৎপাদনও বাড়াইতে হয়েছে। উৎপাদন বাড়ানোর জন্য বিশাল খাদ্যকে সংরক্ষণ করতে হচ্ছে, সেই জন্য আর প্রাকৃতিক প্রিজারভেটিভ দ্বারা ফুল ভলিউম খাদ্য সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না, সেই জন্য মানুষকে কৃত্রিম প্রিজারভেটিভের দিকে যেতে হয়েছে। আমরা এখন আসি প্রাকৃতিক প্রিজারভেটিভগুলির বর্ণনা আগে শেষ করি আমরা। খাদ্য লবণ একটি প্রাকৃতিক প্রিজারভেটিভ, কঠিন এবং এর কার দ্রবণ দ্বারা ফসলশীল খাদ্যবস্তুকে সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে। কিউরিং শব্দটা আছে, তোমরা মনে রাখবে, এটা আসে জ্ঞানমূলক প্রশ্ন। কিউরিং কি? তাহলে তোমরা উত্তর লিখবা, এখানে খাদ্য হবে খাদ্য লবণ কঠিন বা গাঢ় দ্রবণ দ্বারা ফসলশীল খাদ্যবস্তুকে সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে। খাদ্য লবণ আর্দ্র খাদ্যবস্তু থেকে লবণ শোষণ করে, ফলে শুষ্ক পরিবেশে অণুজীব বা বংশবিস্তার করতে পারে না, এ কারণে খাদ্য পচন রোধ হয়। তাছাড়া অণুজীবের দেহ থেকে পানি শোষণ করে এদের বংশ বিস্তারের ক্ষমতা ধ্বংস করে দেয়, ফলে খাদ্য পচনশীল রোধ হয়। খাদ্য লবণ দ্বারা বিভিন্ন রকম ফল, জ্যাম, জেলি ইত্যাদি সংরক্ষণ করা যায়। চিনি, এটা বলছি চিনি একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। চিনি গাঢ় দ্রবণ দ্বারা শিরা ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যায়। চিনি দ্বারা খাদ্য সংরক্ষণের সুগারিং বলো। হয়তো আগে বলছি কিউরিং হলো লবণ, সুগারিং হলো চিনি। মনে রাখবো হোয়াট ইজ সুগারিং। তোমাদের যদি সুগারিং কি কিউরিং কি যদি প্রশ্ন করা হয় তাহলে এই উত্তরগুলো আমরা লিখলে হবে। তো সবচেয়ে বড় কথা হলো আমি একটু এখানে দেখা যায় বেশ কিছু বানান ভুল আছে, তোমরা বানানগুলো মানে এটা আসলে কম্পিউটার ডিস্টার্বের জন্য আর এডিট করার আমি এডিট করি আজকে, হয়তো এডিটের মধ্যে হয় নাই। যা হোক, শব্দগুলি তোমাদের পরিচিত, তোমরা শব্দগুলি স্টিক করে নিবা এখান থেকে। চিনি পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, অর্থাৎ চিনি কেন প্রাকৃতিক? পানির সাথে হাইড্রোজেন বন্ধন করার ফলে মুক্ত অবস্থায় পানি থাকে না, অর্থাৎ যেগুলো পানি থাকে পানির সাথে হাইড্রোজেন বন্ধন, চিনির সাথে হাইড্রোজেন বন্ধন হয়ে যায়।
কোনো পানিযুক্ত কোনো যৌগের ভিতরে তুমি কোনো খাদ্যের ভিতরে যখন চিনি দিবে ওই পানির সাথে চিনি হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফলে মুক্ত পানি থাকে না। মুক্ত পানি না থাকলে সেখানে অণুজীব বংশ বিস্তার করতে পারে না। অণুজীব দেহ থেকেও পানি শোষণ করে, তাই পানি মুক্ত অবস্থায় অণুজীব বংশ বিস্তার করতে পারে না, ফলে অণুজীব মারা যায়। খাদ্য ফসলের হাত থেকে খাদ্যকে রক্ষা করে। সরিষার তেল যেটা বলছিলাম, সরিষার তেল একটু উত্তম ফুড প্রিজারভেটিভ। এটা বিশেষ করে আচার জাতীয় খাবার। খাদ্য সরিষার তেল, এটা সরিষার তেলে ডুবিয়ে রাখলে অণুজীব অক্সিজেনের অভাব, হইতে বলছিলাম তোমাদের রবীন্দ্রটা, এখানে অক্সিজেনের অভাবে মারা যায় এবং বংশ বিস্তার করতে পারে না, কারণ সরিষার তেলে অক্সিজেন দ্রবীভূত হতে পারে না, ফলে সরিষার তেলে খাদ্য পচে না। আর বিভিন্ন ধরনের আচার সংরক্ষণ সরিষার তেল ব্যবহার করা হয়। কি বলছিলাম, এটা ফুড প্রিজারভেটিভ। সরিষার তেল ডুবে রাখলে সেখানে অক্সিজেন থাকে না, পানির আচার তেলের ভিতরে আসলে এই অক্সিজেন থাকতে পারে না। আর যখন অক্সিজেন থাকে না, কোনো অণুজীব যদি থাকেও খাদ্যের সাথে, সেটা অক্সিজেনের অভাবে মারা যায়, খাদ্যের সঙ্গে ফসে না। বিভিন্ন ধরনের আচার সংরক্ষণে এটা ব্যবহার করি। প্রাকৃতিক অক্সিডেন্ট, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ খাদ্যের জারণ বিক্রিয়ায় বিলম্ব ঘটিয়ে খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে, ফলে এরা ফুড প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। যেমন ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, টকযুক্ত ফল, কাঁচামরিচ, ব্রকলি, সবুজ শাকসবজি, স্ট্রবেরি, সাদা আলুতে ভিটামিন সি পাওয়া যায়। বেভারেজের সুস্থিত বর্ধনে ফল শাকসবজিতে ব্যবহৃত হয়। স্বাদকারী অ্যাসিডুল্যান্ট হিসেবেও ব্যবহার করা হয়। ভিটামিন কে, এটা কে। আর ভিটামিন ই গমের অঙ্কুর গ্যাস যেটা বলি, বাদাম, শস্য বীজ, আস্ত শস্য দানা, সবুজ শাকসবজি, উদ্ভিজ তেল ও সয়াবিনে পাওয়া যায়। এটা তেলের প্রিজারভেটিভ হিসেবে এগুলো ব্যবহার করা হয়। এখন আসো, আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো আরও প্রাকৃতিক প্রিজারভেটিভ অনেক পাওয়া যায়, এত কিছু আমাদের সিলেবাসে যতটুকু আছে আমি এর ভিতরে থাকলাম। কৃত্রিম ফুড প্রিজারভেটিভ হলো সংশ্লেষিক উপায়ে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ যা খাদ্যে যোগ করে পচা রোধ করে। এই ধরনের ফুড প্রিজারভেটিভসকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। এটা অ্যান্টিমাইক্রোবিয়াল ফুড প্রিজারভেটিভ, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট ফুড প্রিজারভেটিভ, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে মাইক্রো অর্গানিজমকে ধ্বংস করে এই ধরনের ফুড প্রিজারভেটিভ, যেটা জারণকে নিয়ন্ত্রণ করে, এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। কিলেটিং এজেন্ট, যেটা তার সাথে জটিল আয়ন গঠন করে। বিশেষ করে কিলেটিক আয়নটা হবে যে সকল ধাতু, অবস্থান্তর ধাতু খাদ্যের মধ্যে উপস্থিত খাদ্যকে নষ্ট করে দেয়, সেই সকল ধাতুর সাথে কিলেটিক এজেন্ট তোমার কমপ্লেক্স গঠন করে তাদেরকে ওই জায়গা থেকে মুক্ত রাখে। আচ্ছা, যাই হোক, আমরা এটা ধাপে ধাপে পরের অংশ পড়তেছি। বেনজোইক অ্যাসিড, তার লবণ, সোডিয়াম বেনজোয়েট, সর্বিক অ্যাসিড, তার লবণ, পটাশিয়াম সরবেট, এগুলো বানানো অনেক সময় সবগুলো। সোডিয়াম প্রোপারনেট, সালফার ডাইঅক্সাইড, পটাশিয়াম সালফাইড, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম প্রাকৃতিক যোগ। অ্যান্টিমাইক্রোবিয়াল ফুড প্রিজারভেটিভের অন্তর্ভুক্ত। কাজ, উক্ত ফুড প্রিজারভেটিভগুলি প্রত্যেকে বায়বীয় ব্যাকটেরিয়া বা ছত্রাক, প্যারাসাইটের বংশ বিস্তার রোধ করে এবং খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে। তা মানে আবার বলি, বেনজোইক অ্যাসিড, তার লবণ, সোডিয়াম বেনজোয়েট। এখানে একটু আগে আমার কথাটা বলতে মনে রাখবে, এখন অনেক স্পেলিং ভুল আছে। তোমরা স্পেলিংগুলি যদি বুঝতে না পারো, আমার কাছে সবগুলো স্পেলিং দিবে, আর পারলে নিজে ঠিক করে নিবা। সোডিয়াম প্রোপাইনাইড, সালফার ডাইঅক্সাইড, পটাশিয়াম সালফাইড, সোডিয়াম নাইট্রাইট প্রভৃতি যোগ অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে তোমার মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। এরা হলো প্রত্যেকে বায়বীয় ব্যাকটেরিয়া, ছত্রাক, প্যারাসাইটের বংশ বিস্তার রোধ করে এবং খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে।
তো অ্যান্টিমাইক্রোবিয়াল ফুড প্রিজারভেটিভ আমরা কোথায় ব্যবহার করি? বেনজোইক অ্যাসিড, টার লবণ ব্যবহার, যেমন চিপস, চানাচুর, পনির, ফলের জুস, কোমল পানীয় প্রভৃতি সংরক্ষণে সকল প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এছাড়া ফার্মাসিউটিক্যাল দ্রব্য, টুথপেস্ট, মাউথওয়াশ, কসমেটিকের ব্যাপক ব্যবহার আছে। খাদ্য অনুমোদিত হলো 0.1%, এগুলো মাল্টিপল চয়েসের জন্য ইম্পর্টেন্ট। অনুমোদন 100%, এগুলো খুবই দেয়। এর অর্থ হলে তোমরা যদি এগুলো ভালো করে পড়া না রাখো তাহলে তোমরা উত্তরটা করতে তোমাদের কষ্ট হবে। সর্বিক অ্যাসিড ও তার পটাশিয়াম লবণ। সর্বিক অ্যাসিড ও তার পটাশিয়াম লবণ গত 30 বছর ধরে ব্যাপক হারে ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সর্বিক অ্যাসিড, এটা সর্বিক অ্যাসিড, সর্বিক গোবিন্দর পরে নেই। সর্বিক অ্যাসিড, তার অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, এর ফিজিক্যাল নিষ্ক্রিয়তার জন্য এর কার্যকারিতা দুর্বল। বিভিন্ন রকম খাদ্য এর ব্যবহার আছে। পটাশিয়াম সলভেট দ্বারা দই, মিষ্টি, পনির, বেহারি দ্রব্য সংরক্ষণ করা হয়। অনুমোদিত মাত্র এটা 0.1%। আরও আছে অ্যান্টিমাইক্রোবিয়াল পদ্ধতি, প্রোপায়নিক অ্যাসিড ও তার লবণ, পাউরুটি সহ অন্যান্য বেকারি সামগ্রীতে প্রিজারভেটিভ। এখানে তোমরা একটু ভালো করে নোটটা করে রাখবা, নোট ভালো করে পড়ে নিবা যাতে মাল্টিপল চয়েস জ্ঞান। তুমি যদি এখান থেকে সিকিউ আনসার করতে না চাও তোমাকে কিন্তু পড়তেই হবে, কারণ অন্য জায়গা থেকে সিকিউ আনসার করতে হলে এখান থেকে প্রশ্ন আসেই। মাল্টিপল চয়েস এখানে অনেক 8-10টা 4-5টা প্রশ্ন আসে। সুতরাং তোমরা যে আমি নোটগুলি দিচ্ছি এগুলো একটু ভালো করে তোমরা পড়বা। পটাশিয়াম সালফাইড খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহারের ক্ষেত্রগুলি হলো সবুজ শাকসবজি, ফলের জুস, মদ, বিভিন্ন রকম ফল, পিকল্ড, পেঁয়াজ, জোলাগুড় ইত্যাদি। নাইট্রেট ও নাইট্রাইট লবণ কোথায় ব্যবহার করি? সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম ও পটাশিয়াম নাইট্রেট ও নাইট্রাইট লবণগুলি খাদ্যে জারক রূপে উপস্থিত থাকে এবং জারক রূপে কাজ করে। এরা ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডের বংশবিস্তার রোধ করে, খাদ্যকে টাটকা রাখে, মাংসজাত দ্রব্যকে সংরক্ষণ করতে এগুলো ব্যবহার করা হয়। তারপর আসো অ্যান্টিঅক্সিডেন্ট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবহার। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মতো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্যে জারক প্রক্রিয়া মন্থর করে পচন রোধ করে। আন্তর্জাতিক খাদ্য সংস্থা কর্তৃক অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলি নিম্নরূপ। এগুলা তোমাদের সংকেত লেখার দরকার নাই, বানানগুলি লিখে দিলে হয়। সংকেত লেখা যদি ভুল করে ফেলো উল্টো হয়ে যাবে। আর সঠিকভাবে বানানগুলি লিখলে তোমার হবে। সংকেতগুলি অনেক জটিল, অনেক বড় বড়, তোমাদের মনে রাখাও কষ্ট হবে, সেই জন্য আর আমি এখানে ইনক্লুড করি নাই। আর যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি করতে চাও কিন্তু নির্ভুল লিখতে হবে। তো বইতে আছে, বিভিন্ন বই থেকে অথবা তুমি বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট গেটে এগুলোর সংকেত তোমরা বাই করে নিতে পারো। বিউটাইলাইটেড হাইড্রোক্সাইনিসোল, সংক্ষেপে বিএইচএ। এই বিএইচের এটা অ্যাব্রিভিয়েশন। বিএইচএ কি? তুমি যদি অ্যাব্রিভিয়েশনটাও লিখে দিয়ে পুরো নম্বর পেয়ে যেতে পারো। বিউটাইলাইটেড হাইড্রোক্সি এনিসোল। তো অবশ্যই এগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে। যদি আমি এখানে ইংরেজিটা লিখি নাই তো তোমরা বই বাইর করে এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা লিখে নিবা। বিউটাইলাইটেড হাইড্রোক্সি টলুইড, প্রোফাইল গ্যালেট, ট্রাইহাইড্রোক্সি বিউটাইল ফেনুন, টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইন। এগুলো সব হলো অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এগুলো জারণ ক্ষমতাকে বিনষ্ট করার জন্য, অনাহার্য উপস্থিত থেকে তার জারণ ক্ষমতা বিনষ্ট করে তাদের পচনের হাত থেকে রক্ষা করে। এখন আমরা যাই, উপরোক্ত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলি তেলে ভাজা বিভিন্ন খাদ্য, পোষা প্রাণীর খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার হয়। তবে মানুষের খাদ্যে এদের ব্যবহার সীমিত, কেননা এরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়। স্বাস্থ্য ঝুঁকির কারণ হওয়ার কারণে এইসব পদার্থ অ্যালার্জি, অ্যাজমা, হাইপার অ্যাক্টিভিটি, নিউরোলজিক্যাল সমস্যা, এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে ব্যবহার আগে এক সময় তো তোমার আমি এখানে বলছি ফরমালিনও কিন্তু খাদ্য প্রিজারভেটিভ এখানে অনেকে ব্যবহার করা হয়। এখানে অসাধু ফলে ব্যবহার করে মানুষের জীবন নিয়ে তারা গেলে কিছু টাকার জন্য। তাদের কিছু করার নাই আসলে। তারাতে আম কিনবে, 100 কেজি আম কিনে হয়তো 50% লাভ করলেও তাকে তো অন্তত 75 কেজি বিক্রি করতে হবে।
কিন্তু দেখা যায় সে 20 কেজি বিক্রি করার পরে বাকি 80 কেজি নষ্ট হয়ে গেছে। তো 80 কেজি নষ্ট হয়ে গেলে তো তার তো লস হবে, সেই জন্য সে কি অসাধু। তাহলে আমাদের এমন একটা খাদ্য ব্যবস্থা করতে হবে, খাদ্য ম্যানেজমেন্ট করতে হবে, যাতে তাকে পর্যাপ্ত পরিমাণ পুরো খাদ্য সংরক্ষক বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে পেতে পারে, মানুষের স্বাস্থ্য উপযোগী সেই ব্যবস্থা আমাদের করা উচিত। তাহলে সে যখন লসের হাত থেকে বাঁচানোর জন্য তাকে লস বাঁচাইতে হবে, সেজন্য সে অবৈধ উপায়ে, অনৈতিক উপায়ে ফরমালিন বা এই ধরনের খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করে এবং মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এখন আসো কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট যারা আমার সাথে ক্লাসে ছিল তারা পড়ছো তোমার লিগ্যান্ড পড়ছো। লিগ্যান্ডের মধ্যে যাদের মধ্যে একদন্তী বহুদন্তীগুলি লিগ্যান্ডগুলি হলো আসলে কিলেটিং এজেন্ট। যে রাসায়নিক পদার্থের অণুগুলি ধাতব আয়নের সঙ্গে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে কিলেট গঠন করে তাকে কিলেটিং এজেন্ট বলে। কিলেটিং এজেন্টগুলি বহুদন্তক লিগ্যান্ড। কিলেটিং এজেন্ট এটা এজেন্টগুলি হলো বহুদন্তক লিগ্যান্ড, যেটা বলছিলাম, যেমন ডাইএমিন, হেক্সামিন, ডাইএমিন এই ধরনের আছে। খাদ্য বস্তুর মধ্যে বিভিন্ন অবস্থান্তর ধাতু যেমন প্যারাস, ফেরিক, কোবাল্ট, ক্যালসিয়াম আয়ন থাকে, এরা খাদ্য তেল বা সবজি জারণ বা বিয়োজন বিক্রিয়া প্রভাব হিসেবে কাজ করে বা বিভিন্ন ভিটামিনকে নষ্ট করে। এর ফলে খাদ্যবস্তু তার চেহারা হারায়, খাওয়ার উপযুক্ততা হারায়। কিলেটিং এজেন্টগুলি এইসব ধাতব বস্তুকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে তারা আর প্রভাব হিসেবে কাজ করতে পারে না, ফলে তোমার জারণ প্রক্রিয়াকে বিলম্বিত করে। তো জ্বালন প্রক্রিয়া মিনিমাম করে যত বিলম্বিত হবে তার খাদ্য সংরক্ষণ, অর্থাৎ খাদ্যগুলি বেশি দিন সংরক্ষিত হবে। নষ্ট হয়ে যাওয়া তাকে রক্ষা করে ইডিটিএ, একটি কিলেটিং এজেন্ট। ইডিটিএ তোমরা যদি না হও, তোমরা বই থেকে খুঁজে বাইর করে দিবে, ফুল অ্যাব্রিভিয়েশনটা লিখবা। একটা কিলেটিং এজেন্ট। তো ইডিটিএ কি, তোমার প্রশ্ন আসতে হয়, এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে, যেমন টিডিএস কি, বিওডি কি। তো এগুলোর সংজ্ঞা সহ অ্যাব্রিভিয়েশনগুলি তোমরা একটু এখন থেকে পড়া শুরু করে দাও। এখন আসো ফুড এডিটিভস, খাদ্য এডিটিভস। খাদ্যবস্তু সংরক্ষণের জন্য নানা ধরনের ফুড এডিটিভ খাদ্যের সঙ্গে যোগ করা হয়। প্রিজারভেটিভের খাদ্য রং, স্বাদ ও গন্ধ উন্নত করার জন্য কিছু রাসায়নিক পদার্থ খাদ্যে যোগ করা হয়। খাদ্য রং, স্বাদ, গন্ধ বৃদ্ধি করার জন্য খাদ্য সংযোজিত রাসায়নিক পদার্থকে ফুড এডিটিভ বলে। অর্থাৎ এটা একটা সাপ্লিমেন্টারি। যেমন তোমার প্রভাবক থেকে প্রভাবক প্রমোটর ইউজ করা হয়, এখানেও ঠিক সেখানে তোমার ফুড প্রিজারভেটিভের সাথে ফুড এডিটিভটা ইউজ করা হয়, যাতে খাদ্য তার রং, স্বাদ, গন্ধ, অর্থাৎ খাদ্য সংরক্ষণ করলে হবে না, সাথে সাথে তার আবেদনও ঠিক রাখতে হবে। অর্থাৎ কালার একই থাকতে হবে, স্বাদও থাকতে হবে, কোনো দুর্গন্ধ হবে না। এইসব থেকে রক্ষা করার জন্য কিছু অতিরিক্ত কেমিক্যাল, অতিরিক্ত রাসায়নিক পদার্থ যোগ করা হয়, সেটা হলো ফুড এডিটিভ। খাদ্যবস্তু প্রস্তুতি স্থান থেকে ভোক্তার কাছে নিরাপদ ও ভালো অবস্থায় খাদ্য পৌঁছানোর লক্ষ্যে খাদ্য ফুড এডিটিভ যোগ করা হয়। উদ্ভিদ, প্রাণী, খনিজ সংশ্লেষের পদ্ধতির মাধ্যমে ফুড এডিটিভ পাওয়া যায়। আর একটা আছে ফুড লেকার। এই প্রশ্নগুলি আসে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমরা এখান থেকে নোটগুলি পেয়ে যাবে, এগুলো একটু পড়তে হবে। ফুড লেকার হলো এক ধরনের আকর্ষণীয় চাকচিক্যময় খাবার উপযোগী ফলের, যা খাদ্য বেভারেজ ক্যানের ভিতরে দেওয়ালে লাগানো হয়। তো লেকারের ফলটি ক্যানের ভিতরের খাদ্যবস্তুকে ক্যানের ধাতব পদার্থর মরিচা রোধ করে। অর্থাৎ তুমি যখন খাদ্য ক্যানিং করা হয়, কৌটাজাতকরণ করা হয়, তাহলে কৌটার ভিতরে দেখা যাবে একটা চকচকে পদার্থ আছে। এই চকচকে অংশটা যদি না থাকতো, তাহলে সরাসরি দাতব সাথে খাদ্য যুক্ত হতো, খাদ্য নষ্ট হয়ে যেত। ওই যেই জিনিসটা তোমার আবরণ দেওয়া হয় কন্টেইনারের ভিতরে বা যে কোনো পাত্রের ভিতরে, যাতে খাদ্য সরাসরি কন্টেইনারের সাথে, পাত্রের সাথে সংস্পর্শে আসতে না পারে, ওইটাই হলো ফুড লেকার।
লেকার বিকাশ সেভ বা কৃত্রিমভাবে প্রস্তুত ভিনাইল ইপক্সি ফেনোলিক রেজিনকে ড্রাইং অয়েল বা জৈব দ্রাবকে দ্রবীভূত করে ফুড লেকার প্রস্তুত করা হয়। পলিবিউটাইনাইল ডাইফেনোলিক রেজিন বর্তমানে ব্যাপক হারে ব্যবহৃত ফুড লেকার। তোমাদের বলছি ব্যবহৃত রিনেটের হর রেফলা ব্যবহৃত ফুড লেকার। আজ এই পর্যন্তই। আশা করি আমার ক্লাসটা অনুভব করছো। এখানে আমি আবার বলে নিচ্ছি তোমাদেরকে, আমার আজকের এখানে দেখা যায় অনেকগুলি এটা এডিটিং করা হয়নি বলে একটু স্পেলিং মিস্টেক আছে। তোমরা স্পেলিংগুলি সব সহজ স্পেলিং। এটা অনেক সময় আমরা তাড়াতাড়ি কাজ করতে গিয়ে হয়ে থাকে, অথবা কম্পিউটার আমি যেহেতু অব্র সফটওয়্যার ব্যবহার করি, অব্র সফটওয়্যার ব্যবহার করতে হলে এখানে কতগুলি টেকনিকে একটু বেশম হয়ে গেলে তোমার যুক্তবর্ণ হয়ে যায়, কতগুলি পণ্য যুক্তবর্ণ হয়ে যায়, এখানে ব্যাপারটা তাই ঘটেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, সবাই ক্লাসটা মনোযোগ দিয়েছে। আর যারা ক্লাসটা ধরতে পারো নাই তারা দুশ্চিন্তা করার কারণে তোমাদের সুবিধার্থে আমি ক্লাসটা আবার এখানে অটোমেটিকলি তোমার হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তাছাড়াও আমি সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং আমি আইসিটি ক্লিনিক আমার নিজস্ব ফেসবুক পেজে এটা শেয়ার করে দিব। যা হোক, সবাই ভালো থাকো। খুদা হাফেজ।